আমি এখন আছি রাসমঞ্চের ভেতরে। বিষ্ণুপুরের দুর্গ সেই সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। আমার সঙ্গে রয়েছে এখন মালদা থেকে আগত বেশ কিছু পর্যটক। ঠিক পিছন দিকেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। ওখান থেকে দূর থেকে দেখতো যে কেউ কোনো শত্রুরা আসছে কিনা, যদি আসতো তারা এখানে আটকাতো। রাজা নৌকা বিহারে গিয়ে পরে লালবাইকে জলে ফেলে দিয়েছিল। গুহা আছে ছোট্ট মতো, শুধুমাত্র মন্দিরগুলো কেন্দ্র করে সমস্ত ভিডিওগুলো। এটা অনেকে মিস করে যায়। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমল। আজ আপনাদের জানাবো মন্দির নগরী বিষ্ণুপুর কিভাবে ঘুরবেন। এই ভিডিওতে আমি আপনাদের যাওয়া, থাকা, খাওয়া সমস্ত তথ্য দেব, আর সবার শেষে আপনাদের জানিয়ে দেবো কিভাবে ঘুরলে আপনারা সমস্তটাই কভার করতে পারবেন, অথচ খরচ কম হবে। কোন কোন মন্দিরগুলো অবশ্যই ঘুরবেন এবং একদিনে ঘুরলে কি কি বাদ দিলে সময় বাঁচবে সেই কথাও জানিয়ে দেবো। কারণ বিষ্ণুপুরে আমার দেখা 17টা মন্দির ও 7টা স্থাপত্য আছে, যা একদিনে ভালোভাবে ঘোরা অসম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বিষ্ণুপুর যাবার জন্য কলকাতা থেকে সরকারি বেসরকারি বাস পাওয়া যায়, সময় লাগে 5 ঘন্টার মতো। এছাড়া সব থেকে ভালো উপায় হলো রূপসী বাংলা করে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানো। সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 6টা 28 মিনিটে আর পৌঁছয় 9:30টায়। আর ফেরার জন্য আরণ্য এক্সপ্রেস 3টে বাহনতে ধরতে পারেন, কিংবা বিকেল 5:30টায় আবার রূপসী বাংলা ধরে ফিরতে পারেন। বিষ্ণুপুর ভ্রমণ শুরু হয় সাধারণত রাসমঞ্চ থেকে। এখানে টিকিট কাউন্টার আছে। এছাড়া আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ঘোরা শুরু করতে পারেন। মন্দিরের সামনে QR কোড আছে, স্ক্যান করে টিকিট করে নেবেন। আমরা তাই করেছিলাম। জনপ্রতি টিকিট পড়েছিল 20 টাকা। আমি এখন আছি রাসমঞ্চের ভেতরে। এই রাসমঞ্চটাতে 108টা দরজা আছে। 1600 খ্রিস্টাব্দে রাজা বীর হাম্বিরের শাসনকালে এই রাসমঞ্চটা তৈরি করা হয়েছে। রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়নি। রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহগুলো জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখন আর উৎসব হয় না। শ্যামরায় মন্দির। আমি এখন রয়েছি শ্যামরায় মন্দিরে। এই শ্যামরায় মন্দিরটা হচ্ছে গিয়ে 1643 খ্রিস্টাব্দে রাজা বীর হাম্বিরের পুত্র রাজা রঘুনাথ সিং এটা স্থাপন করেছিলেন রাধা আর কৃষ্ণ আনন্দের জন্য। তো এই মন্দিরের সংক্রান্ত তথ্য এই মন্দিরটার ডান দিকে লিপিতে খোদাই করা রয়েছে, ভেতরে দেখলাম। কিন্তু যেহেতু ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, তাই ওটা আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা দূর থেকে দেখুন, যারা আসবেন বা দর্শন করবেন তারা কিন্তু ওই লিপিটা পড়তে পারেন, আর সব তথ্য কিন্তু ভেতরে দেওয়া রয়েছে। কেষ্টরায় মন্দির বা জোড় বাংলা মন্দির। আমি এখন রয়েছি কেষ্টরায় মন্দির বা জোড় বাংলা মন্দির। মানে এই জোড় বাংলা মন্দিরটা রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে স্থাপন করেছিল শ্রীকৃষ্ণের পূজা অর্চনার জন্য। কিন্তু এখন আর পূজা অর্চনা হয় না। তো এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুটো চালা একসাথে আছে, কিন্তু রত্ন একটাই, অর্থাৎ শিখর একটাই। মদন মোহন মন্দির। বিষ্ণুপুরের এই বিষ্ণু মন্দিরটি অবশ্যই দেখবেন। মল্লরাজা দুর্জন সিংহদেব এই একরত্ন ইট নির্মিত মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1694 সালে। বিষ্ণুপুরের 55তম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদন মোহনের একনিষ্ঠ ভক্ত। এ সময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে 1 লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ চেষ্টা করলে রাজা সমরসজ্জের দৃষ্টি না দিয়ে প্রজাদের মদন মোহনের উপাসনা করার নির্দেশ দেন। কথিত আছে মদনমোহন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। যদিও ঐতিহাসিকরা এই কিংবদন্তির সাথে সহমত নন। তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সেই সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। বিষ্ণুপুরের 56তম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশদের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদনমোহন বিগ্রহ বন্ধক রাখেন। এভাবে মদনমোহন বিগ্রহ বিষ্ণুপুরের হাতছাড়া হয়। বর্তমানে বাগবাজার মদনমোহন মন্দিরে এই মূর্তি আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। রাধালালজিউ মন্দির 1658 সালে মল্ল রাজা বীর সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। রাধেশ্যাম মন্দির 1758 সালে মল্ল রাজা চৈতন্য সিংহ মাগড়া পাথরে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি। মন্দিরের দেওয়ালে পুরাণ, রামায়ণ ও মহাভারতের কাহিনী স্থাপত্য লক্ষণীয়। পূর্ব দিকে উড়িষ্যার স্থাপত্য রীতি অনুসারে নির্মিত তুলসী মঞ্চ আর নাট মঞ্চ বর্তমান। কালাচাঁদ মন্দির। এখন রয়েছি কালাচাঁদ মন্দিরের সামনে। এই মন্দিরটাও আগের মন্দিরের মতোই 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংয়ের আমলে তৈরি হয়েছিল। তো মন্দিরটার
চারদিকে যে দরজা রয়েছে, 3টে করে খিলান বা দরজা রয়েছে চারদিকেই আছে এটা, আর ভেতরে বারান্দা আছে। আর এই মন্দিরটা একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরটার বেদিটা অন্য মন্দিরের তুলনায় একটু নিচে। এটা এই মন্দিরের স্পেশাল বৈশিষ্ট্য, মানে এখনও পর্যন্ত যতগুলো মন্দির দেখেছি তার মধ্যে এর বেদিটা অনেক নিচে, বাকিগুলো সব অনেকটা করে উঁচুতে রয়েছে। আমার সঙ্গে রয়েছে এখন মালদা থেকে আগত বেশ কিছু পর্যটক। তারা মালদা থেকে এখানে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো রয়েছে, প্রাচীন মন্দিরগুলো, সেগুলো দেখার জন্য এসছে। তো আপনারা কতগুলো মন্দির দেখলেন? কতটা হবে রে? 10-12টা নাকি? আর ওই লালবাঁধ আর লালগড় এগুলো বাকি আছে বলছেন না? কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগে। ভালো লাগছে। আর এরপরে আর কি করবেন আপনারা মন্দির দেখা হলে পরে? এরপরে তো খাওয়া দাওয়া আছে, তারপরে জয়রামবাটি কামারপুকুর যাওয়ার ইচ্ছা ছিল। মানে ওই দিকগুলো ঘোরার ইচ্ছা আছে? হ্যাঁ, সেটা আচ্ছা, আচ্ছা। আজকে পারবো কিনা, সম্ভব কিনা দেখি। আর আপনারা কিসে এসেছেন? আমরা বাস, আচ্ছা আচ্ছা, বড় বাস। ঠিক আছে, ধন্যবাদ। মদন গোপাল জিউ মন্দির 1665 সালে মল্লরাজা বীর সিংহের পত্নী রানী শিরোমণি দেবী মাকড়া পাথরের পাঁচচালা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। রাধা গোবিন্দ মন্দির। আমি রয়েছি এখন রাধা গোবিন্দ মন্দিরের সামনে। এই যে রাধা গোবিন্দ মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা 1726 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিংহের আমলে তৈরি হয়েছিল। এই মন্দিরটাও দেখতে পাচ্ছেন, একটা রত্ন বিশিষ্ট মন্দির, মানে শিখর একটাই আছে, ওপরটা কলসের মতো আবৃত, ওইদিকে গর্ভগৃহ আছে। রাধা মাধব মন্দির 1737 সালে মল্লরাজা গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী মাকড়া পাথরে এই একচালা মন্দির প্রতিষ্ঠা করেন। জোড় মন্দির শ্রেণী 1726 সালে মল্লরাজা গোপাল সিংহ মাকড়া পাথরে এই মন্দিরগুলির প্রতিষ্ঠা করেন। নন্দলাল মন্দির। আমি এখন রয়েছি নন্দলাল মন্দিরের সামনে। তো এই মন্দিরটা কখন তৈরি হয়েছিল সেটা কিছু লেখা নেই। এই মন্দিরটা একটা বিশেষত হচ্ছে মন্দিরটা এক রত্ন বিশিষ্ট। এক রত্ন বলতে একটা চূড়া। 1691 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মৃন্ময়ী দেবীর মন্দিরটা স্থাপন করেছিলেন। তো এই মন্দিরটা হচ্ছে আপনার এই যে রাধেশ্যাম মন্দির দেখলেন, এই রাধেশ্যাম মন্দিরের ঠিক উল্টো দিকে, মানে একদম ঠিক উল্টো দিকে এইখানে। তো বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম দুর্গাপূজা এখানেই অনুষ্ঠিত হয়। মৃন্ময়ী মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, কিন্তু এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো অনুমতি তো কোথাও নেওয়া নেই, তাই প্রবেশ তো করতে পারবো না। আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব দেখানোর। স্থাপত্য শিল্প বড় পাথর দরজা। আমি রয়েছি এখন বিষ্ণুপুরের পুরনো কেল্লার তোরণদ্বার, মানে একটা দরজা। আগেকার যুগে সম্ভবত এটাকে চেকপয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো। তো এটা মল্লরাজ বীরসিংহ 17শ শতাব্দীতে এটা তৈরি করেছিলেন। এই যে এটা হচ্ছে দ্বিতল কক্ষ বিশিষ্ট, মানে এখানে সৈন্যরা রণসজ্জায় সজ্জিত থাকতো। আর উপর থেকে ওইখান থেকে এই যে দেখুন ব্যবস্থা করা রয়েছে, ওখান থেকে দূর থেকে দেখতো যে কেউ কোনো শত্রুরা আসছে কি না। যদি আসতো তারা এখানে আটকাতো। এইটা বরাবর প্রাচীর ছিল ওইদিকে, তো এখন তো সেসব কিছু নেই। এটা এই কেল্লাটা ঢোকার আগে তাদেরকে শত্রুদেরকে আগে এইখানটা পার করতে হতো। তো এই গেটটা সত্যি অসাধারণ সুন্দর। এই যে দেখুন এদিকেও রয়েছে দোতলা, এই যে নিচে একতলা, এই উপরে। ছোট পাথর দরজা। আমি রয়েছি এখন বিষ্ণুপুরের ক্ষুদ্র তোরণদ্বার, মানে 17শ শতাব্দীতে রাজা বীরসিংহের আমলে এই দ্বারটা তৈরি হয়েছিল। এই দ্বারটার এই যে উপর দিকে সৈন্যরা রণসজ্জায় সজ্জিত থাকতো, তারা দূর থেকে নজর রাখতো কোনো শত্রুরা আক্রমণ করেছে কি না। এখানে রয়েছে সিঁড়ি, সিঁড়িটা অনেক উপরে, মানে এতটাই উপরে যে এই যে ধরুন এটা নিচ, এটা নিচের থেকে কতটা উপরে সিঁড়ি দেখুন। তাহলে এই পর্যন্ত কোনো কিছু লাগিয়ে এসে পরে উঠতে হতো, মানে উপরে যে সৈন্যরা রয়েছে তাদেরকে যদি কোনো শত্রুদের আক্রমণ করতে হতো তাদেরকে একটা বিশেষ সিঁড়ির ব্যবস্থা করতে হতো, যেটা তারা হয়তো না জানলে করতে পারতো না। আর যারা এখানকার সৈন্য তারা একটা সিঁড়ি নিয়ে এসে উপরে উঠে যেত, ফলে তারা সেফলি থাকতো। কিন্তু যে সমস্ত শত্রুরা আসতো বাইরে থেকে তারা কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারতো না। পাথরের রথ 17শ শতাব্দীতে এটি তৈরি হয়। দ্বিতল রথটি মাকড়া পাথরের তৈরি। এর নিচের অংশ রাসমঞ্চের অনুরূপ এবং উপরের দিকটি বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতো তৈরি হয়েছে। গুমগড়।
এখন আমি রয়েছি গুমগড়ের সামনে। এই যে গুমগড়টা দেখাচ্ছি আপনাদের। তো এই গুমগড়টা 17শ শতাব্দীতে তৈরি হয়েছিল রাজা বীর সিংহর আমলে। তো এই গুমগড়টা কী কাজে ব্যবহৃত সে নিয়ে নানা রকম মতামত রয়েছে। অনেকে বলেন এটা নাকি রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল, আবার কেউ কেউ বলেন যে কাউকে এখানে গুম করে রাখা হতো এবং পরবর্তীতে এখানে উপর থেকে নিচে কিছু ফোলার মতো থাকতো বর্ষার মতো, আর উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হতো। এই ধরনের একটা জনশ্রুতি রয়েছে। তো কোনটা যে ঠিক সেটা জানা যায় না। দলমাদল কামান। আমি এখন রয়েছি বিষ্ণুপুরে সেই বিখ্যাত দলমাদল কামানের সামনে। এই যে সেই বৃহৎ কামান লাল বাঁধ। এখন রয়েছি বিষ্ণুপুরের লাল বাঁধের কাছে, লাল বাঁধের পাড়ে। এই সেই লাল বাঁধ যেখানে রাজা নৌকা বিহারে গিয়ে পরে লালবাইকে জলে সলিল সমাধি করেছিল, মানে জলে ফেলে দিয়েছিল। আর শোনা যায় এই জলের নিচে নাকি এখনও এই জলের নিচে আপনার একটা কামান আছে। কিন্তু কিছুদিন আগে এখানকার লোকাল একজনের কাছে খবর পেলাম যে এইখানে জলটা মারা হয়েছিল, তখন কিন্তু কোনো কামান টামান কিচ্ছু নজরে পড়েনি। আর একটা কথা বলি, লালবাঁধে এখন বোটিং হচ্ছে। ওই যে ওই পাড়টাতে বোটিং করছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে। আপনারা চাইলে বোটিংও করতে পারেন, বোটিং করতে হলে ওই সাইডে আসতে হবে। আমি এই সাইডটাতে এসেছি লালগড় যাবো বলে। ওই যে লালগড় এই দিকটাতে আছে লালগড়। কথা বলতে পারি, আপনারা যারা বিষ্ণুপুর ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার এই লালগড় ওয়াচ টাওয়ারটা থেকে আসবেন। এখানটা না দেখলে অনেকটা মিস হয়ে যাবে। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু এটার উল্লেখ ঠিকভাবে পাইনি। শুধুমাত্র মন্দিরগুলো কেন্দ্র করে সমস্ত ভিডিওগুলো, এটা অনেকে মিস করে যায়। আর এটা মিস করে গেলে আপনার অনেকটাই মিস হয়ে যাবে। লালগড় উদ্যানের ভিতরে ওয়াচ টাওয়ারটা তো আছেই, আর একটা গুহা আছে ছোট্ট মতো। সেটা দরকার নেই, চল তো দেখি, চল লাইটে যান, দেখতে আছে কিছু। একটা গুহা না বলে একটা টানেল বলাই ভালো। মল্ল রাজাদের আমলে এই টানেলটা তৈরি হয়েছিল। এই যে এদিকে বেরোচ্ছে, আর এই যে টানেলটা। গুরুত্বপূর্ণ তথ্য। একদিনে সমস্ত কিছু ঘোরা সম্ভব নয়, তাই আপনাদের কয়েকটি স্থাপত্যের নাম বলবো যা না দেখলেই নয়। রাসমঞ্চ, মদনমোহন মন্দির, শ্যামরাই মন্দির, জোড়বাংলা মন্দির, মিনময়ী মাতার মন্দির, রাধেশ্যাম মন্দির, দলমাদল কামান, লালগড়ের ওয়াচ টাওয়ার, ছোট পাথর দরজা, বড় পাথর দরজা। এছাড়া সময় থাকলে আপনি আরো অন্যান্যগুলো দেখে নিতে পারবেন। 2, যারা আমার মতো ব্লগ বানানোর জন্য যাবেন তাদের বলি, এখন ভেতরে কোনো রকম ক্যামেরায় ভিডিওগ্রাফির অনুমতি নেই। বেটার হবে একটা ভালো মোবাইল নিয়ে যাওয়া, কারণ এখন পর্যন্ত মোবাইলে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে। 3, লুকিয়ে চুরিও চেষ্টা করবেন না, সিসিটিভি আছে, ধরা পড়লে 1 লক্ষ টাকা ফাইন হতে পারে। 4, বিষ্ণুপুর ঘোরার জন্য সবথেকে কম খরচে ভালো উপায় স্টেশন বা বাস স্ট্যান্ড যেখান থেকে শুরু করুন একটা টোটো ধরে নেবেন, তারাই আপনাকে 200 টাকা ঘন্টার বিনিময়ে সব ঘুরে দেখাবে আর গাইডের কাজ করে দেবে, দরদাম চলে। এছাড়া 2-2.5 ঘন্টায় ঘুরে দেখাবে ছোট গাড়ি, যা ভাড়া নেবে 600 থেকে 700 টাকা। পরে বাড়াতে চাইলে ঘন্টা পিছু 250 টাকা বাড়তে নেবে। আমি একজন ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা পেয়ে গেছি একজন গাড়ি চালককে, যিনি পুরো বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে দেখান। তো তার সাথে কথা বলে নেব। দাদা, আপনার মন্দিরগুলো ঘুরে দেখাতে কত টাকা নেন আপনি? স্যার দেখুন, আমরা সব মন্দির যে 14খানা 12খানা 14খানা স্পট আছে, হ্যাঁ, 200 টাকা ঘন্টা নিই। 200 টাকা ঘন্টা? 200 টাকা ঘন্টা নিই। আর কেউ যদি বলে একটু দেরি করে যাবো, বুঝাচ্ছেন, যদি বলে না ঘন্টা লয় সব মন্দিরগুলো দেখবো, তখন আমরা নিই ওই 6 থেকে 700 টাকা নিই। 6 থেকে 700 টাকায় আপনি ঘুরে দেবেন? হ্যাঁ, ওই আমরা 2-2.5 ঘন্টার মধ্যে। 2-2.5 ঘন্টার মধ্যে 6 থেকে 700 টাকা ঘুরে দেবেন? হ্যাঁ, ঘুরে দেবো। এই গাড়িতে? এই গাড়ি। মানে আপনি ঠিক বলছেন তো, না সেই সেই ক্যামেরা ফোনে বলতে হবে বলছেন? ঠিক তো? না, না, আপনার এই আমি যে আপনার নাম্বারটা দেবো, আমার কাছ থেকে ফোন নাম্বার পেয়ে আপনার কাছে অনেক লোক আসবে কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই নিশ্চয়ই। আমি 2 ঘন্টা তারা তখন বলবে দাদা 700 টাকা নিল না, 600 টাকা নিল না। আমি 2 ঘন্টা টাইম দেবো, খুব জোর 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট। আমি 700 টাকা নেব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, 700 টাকা। আচ্ছা।
আর কেউ যদি অন্য জায়গাও ঘুরতে যায় আরও, সেগুলো রেট স্যার আলাদা হবে। যেমন গনগনি যদি যায়? হ্যাঁ, সেগুলো রেট স্যার আলাদা। আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার নামটা বলে দিন। আমার নাম সুভাষ, সুভাষ কি? সুভাষ লোহার। সুভাষ লোহার। আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার নম্বর হচ্ছে 7319 তারপরে 37 44 53। ঠিক আছে, এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে তো? হ্যাঁ, এই নম্বরে ফোন করলে আমি। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পেলেন, আমরা সুভাষবাবুর সাথে কথা বলে নিলাম। তো উনি বলছেন 600 থেকে 700 টাকায় বিষ্ণুপুরের যে স্পটগুলো, মেনলি যে স্পটগুলো 12 থেকে 14টা, সেগুলো ঘুরিয়ে দেখাবেন। ঠিক আছে, আর কেউ যদি ঘন্টা হিসেবে নেয়, চুক্তি করে, তাহলে 200 টাকা করে ঘন্টা লাগবে, 2 থেকে 250 টাকা ঘন্টা। এরপরে এক্সট্রা মানে অনেকে যদি টাইম বেশি নিয়ে দেখতে চায়, কারণ 14টা স্পটকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে দেখাতে হলে তো বুঝতে পারছেন বিষ্ণুপুরে যা জ্যাম, তাতে আপনাকে বেশিক্ষণ টাইম পাবেন না। তার জন্য যদি আলাদা এক্সট্রা আপনি টাইম নেন, তাহলে তখন 250 টাকা করে ঘন্টা পিছু সে টাকা নেবে। ঠিক আছে, এই যে গাড়িটা, ছবিটা দেখে নিন, এই টাইপের গাড়ি। 5, নিজেরা ঘুরতে চাইলে গুগল ম্যাপে আগে মার্ক করে রাখুন আপনার গন্তব্যগুলো, তারপর আপনার পছন্দ মতো জায়গার থেকে শুরু করুন। 6, বিষ্ণুপুরের সঙ্গে ঘুরে দেখে নিতে পারেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি, জয়পুর জঙ্গলের ভেতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রানওয়ে। 7, ঐতিহাসিক স্থান যাচ্ছেন মানে গাইড আবশ্যক, নাহলে স্থাপত্যগুলো শুধুই ইটকাট পাথরের ধ্বংসস্তূপ মনে হবে। গাইড ভাড়া পড়ে 450 টাকার মতো। আমি কিছু গাইডের ফোন নাম্বার দিয়ে দেবো। দুজনের খরচের হিসাব: যাওয়া আসা 102 টাকা করে, দুজনের 440 টাকা, টোটো 300 টাকা, টিকিট 20 টাকা করে 40 টাকা, ব্রেকফাস্ট 20 টাকা করে 40 টাকা, লাঞ্চ 100 টাকা করে 200 টাকা, মোট 1020 টাকা। সুতরাং জনপ্রতি 510 টাকা। আর বেশি লোক হলে খরচ আরও কম হবে। এছাড়া আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।